দুপুর গড়িয়ে বিকাল হয়। সারাদিন এত রান্নাবান্না করা, খেতে দেওয়া এসব করে প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে দুপুরে গা এলিয়ে দিতেই চোখে ঘুম পড়িয়ে এসে ভর করেছিল শৈরিতিকে। সেই ঘুম এখনো ভাঙেনি শৈরিতির। এদিকে সবাই রেডি হয়ে গেছে লাহিড়ী বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু শৈরিতি এখন গভীর ঘুমে মগ্ন। বিভোর পরে মহাবিপদে। ঘুমের মধ্যে খুব এলোমেলোভাবে শুয়ে আছে শৈরিতি। বিভোরের খুব অস্বস্তি হচ্ছে শৈরিতিকে এমন অবস্থায় দেখে, কিন্তু শেষমেশ কোনো উপায় না দেখে শৈরিতির কাছে গেল বিভোর। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা হাতে হাঁটুর কাছে উঠে আসা শাড়িটা নামিয়ে দিল পা পর্যন্ত। আঁচলটা দিয়ে ভালো করে পেটটা ঢেকে দেয়। আসতে পারি? বিভোরের হাত সরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে সৌজন্য দাঁড়িয়ে আছে। বিভোর এবার শৈরিতিকে ভালো করে দেখে নেয়, সবকিছু ঠিকঠাকই আছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে, হ্যাঁ এসো। সৌজন্য মৃদু হেসে রুমে প্রবেশ করে। বিছানার দিকে চোখ যেতেই দেখে শৈরিতি এখনো ঘুমাচ্ছে। এখনো ঘুমাচ্ছে রীতি? কখন যাবে? সূর্য ডোবার পর গেলে কিন্তু মা রাগারাগি করবে। সৌজন্য, তুমি একটু ওকে ঘুম থেকে তুলবে। আমি তাহলে নিতুর কাছে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি, আমি ওকে ডাকছি। বিভোর একবার শৈরিতির দিকে তাকিয়ে বেরিয়ে যায় রুম থেকে, কিন্তু বিভোর নিতুর কাছে যায় না। সোজা চলে যায় ওর বাবা মার রুমে, গিয়ে দরজা আটকে দিয়ে ফোন লাগায় কাউকে। হ্যালো সবি, তোকে আমার এই মুহূর্তে খুব দরকার রে ভাই। বাবা, এতদিন পরে ডাক্তারবাবুর মনে পড়লো। এই পুলিশ মামা, বন্ধু, অনেক কিছু হয়ে গেছে ভাই এই 1 মাসে। আমার মনে হচ্ছে আমি কোনো একটা পাকে পড়ে গেছি। কোনো একটা রহস্য আমাকে চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। এখন তো সাহায্য আমার খুব দরকার। কি হয়েছে খুলে বল। আমি তোকে একটা মেয়ের ছবি পাঠাচ্ছি। তার নাম ধাম, স্কুল কলেজ সবে ইনফরমেশন চাই আমার। এমনকি ওর ফেসবুক আইডিটাও। আমার নাম ধাম স্কুল কলেজের নাম জানতে পারবো, কিন্তু ফেসবুক, ওটা তো মেয়েটার নামেই হবে, তাই না? হুম, হয়তো। তবে তোকে আর একটা ফেসবুক আইডি দিচ্ছি, যেটা এখন ডিঅ্যাক্টিভ করা। ওই আইডিটা সব ইনফরমেশন লাগবে আমার। কোন লোকেশন থেকে ইউজ করা হচ্ছে, কোন ফোন থেকে লগ ইন করা হচ্ছে, সব। আচ্ছা ঠিক আছে, হয়ে যাবে। 2 দিন সময় দে আমার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মেয়েটা কে রে? কার ব্যাপারে এত ইনফরমেশন চাচ্ছিস তুই? সব বলবো তোকে, আগে পুরো ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তুই এত টেনশন করিস না। টেনশন করছি না আমি, তুই আছিস তো। আমার টেনশন কমানোর জন্য। তোর ছেলে কেমন আছে বল? পুরো ফার্স্ট ক্লাস। কদিন পরই 2 বছর কমপ্লিট হবে সার্থকের। দ্যাটস গুড। ওকে, আই উইল কল ইউ লেট। বাই। ফোনটা কেটে দিয়ে পকেটে ঢুকে দরজা খুলল বিপুল। দরজা খুলেই বিনিটাকে দেখে অবাক হয় বিপুল। তুই এখানে? তোকে ডাকতে এসেছিলাম, এসে দেখলাম দরজা বন্ধ, তাই ওয়েট করছিলাম। তোকে না বলছি এই অবস্থায় একদম সিঁড়ি দিয়ে ওঠানামা করবি না। এই যে মাথার ডাক্তার, এবার একটু চিন্তা কমাও। আমি সাবধানে উঠছি, এত চিন্তা করিস না তো আমাকে নিয়ে। তোর ননদ ঘুম থেকে উঠেছে? হুম, ও দেখো রেডি হয়ে গেছে। বিপুর উপর থেকে মুখ বাড়িয়ে নিচের দিকে তাকাতেই চমকে ওঠে। শরীরটি সেজেগুজে দাঁড়িয়ে আছে। অবাক হয় বিপুল। 20 মিনিটও হয়নি ওই রুমে থেকে শৈরীতিকে গভীর ঘুম থেকে বেরিয়েছে। এত তাড়াতাড়ি মেয়েটা রেডি হলো কি করে? এটা ভেবেই কোনো কুল কিনার খুঁজে পায় না বিপুল। এই দাদা ভাই, চল যেতে হবে তো, দেরি হলে কিন্তু মা রেগে যাবে খুব। তোর ননদ কি ম্যাজিক জানে নাকি রে? কেন দাদা ভাই, এই 1 সপ্তাহে তোর মন জয় করে নিল নাকি ও ম্যাজিক দিয়ে? শুধু ফালতু কথা। এত তাড়াতাড়ি রেডি হলো কি করে সেটাই বলছিলাম। সেটা তুই তো তোর বউকেই জিজ্ঞেস করে নিস। এখন চল চল। গাড়ি চলছে আপন মনে। সৌজন্য ড্রাইভিং সিটে, নিবেদিতাও পাশে, আর বিভোর সৌরীতির পিছনে বসেছে। কাঞ্জিলার বাড়ি থেকে লাহিড়ী বাড়ি দূরত্ব 1 ঘন্টা। শরীরে ভালো করে ঘুম না হয় সে আবারও গাড়িতে ঘুমাচ্ছে। বিভোর বারবার তাকাচ্ছে শরীরের দিকে। কি মনে হতে শরীরটি ডান হাতটা নিজের হাতে তুলে নেয় বিভোর। মধ্যমা আর
অনামিকা আঙ্গুলের ঠিক মাঝে অবস্থিত কালো রঙের তিলটা হাত বোলায় সে। মনের মধ্যে ভেসে আসে সন্ধ্যা তারা প্রোফাইলের সেই আংটি পরা হাতটার ছবি। চোখ খুলে বিবর, তুমি যদি সত্যি আমার সন্তাতারা হও তাহলে আমার থেকে সত্যিটা লুকানোর জন্য খুব বড় শাস্তি পেতে হবে তোমায়। হাতে কারো স্পর্শ পেয়ে পিটপিট করতে করতে চোখ খোলে সৌরিদি। নিজের হাতটা বিপরীত হাতে আবিষ্কার করে সে। বিষয়টা খুবই আশ্চর্যজনক লাগে সৌরিদির কাছে। চট করে হাতটা সরিয়ে নিল অপ্রস্তুত হয়ে বিপর। সৌরিদিকে জাগ্রত দেখে শুকনো ঢোক গিলে সে। তারই সৌরিদি ওইদিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে ও সৌরিদিকে এখন? তো তোমার হাতের ক্ষতটা দেখছিলাম, এখনো তো লাল হয়ে আছে। অয়েলমেন্টটা সাথে করে নিয়ে এসেছো? বিপদের কথা নিবেদিতা পিছনের দিকে তাকায়। সৌজন্য একবার তাকিয়ে আবার ড্রাইভিংয়ে মন দিল। দাদা ভাই, তুই চিন্তা করিস না, বাড়িতে অয়েলমেন্টটা আছে। নিবেদিতা কথাটা বলেই মুখ টিপে হেসে সৌজন্যের দিকে তাকাল। বোনের বরকে বোনের প্রতি এতটা কেয়ারিং হতে দেখে বিপদের প্রতি একটা ভালো লাগা কাজ করলো সৌজন্যের মনে। কিন্তু সৌরিদির মনে এখনো সন্দেহ কাজ করছে। বিপদের বলা কথাটা ঠিক হজম করতে পারেনি ও। রীতি, তোর সব বই তো আমাদের বাড়িতে, তুই বই ছাড়া কলেজে যাচ্ছিস কি করে? সৌজন্য গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন ছুড়ে দিল সৌরিদিকে। 2 দিন বই ছাড়াই যেতে হয়েছে, স্যারদের কোনো রকম ম্যানেজ দিয়েছি। কাল ওই বাড়ি থেকে সব বই নিয়ে আসতে হবে। আচ্ছা বোন, তোকে বিবাহিত অবস্থায় দেখে তোদের ওই সন্দীপ স্যারের রিয়াকশন কেমন ছিল? সৌরিদি সৌজন্যের প্রশ্নে একবার আর চোখে তাকায় বিপরের দিকে। বিপর ভুরু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই সন্দীপ স্যারটাকে? সৌজন্য, রীতি তোমাকে সন্দীপ স্যারের কথা বলেনি? আরে এই সন্দীপ স্যার বোনের কলেজের ভূগোলের প্রফেসর। বোনকে খুব পছন্দ করে, ওকে লাভ লেটারও দিয়েছিল। বিভোর তাকায় সৌরিদির দিকে। বাহ সৌজন্য, তোমার বোনের তো দেখছি খুব ডিমান্ড। তাহলে ওই সন্দীপ স্যারের সাথে বিয়ে দিলে না কেন? সন্দীপ স্যারকে দিদি পছন্দ করতো না, ও অ্যাকসেপ্টও করেনি ওনার প্রপোজাল। বিভোর এর চাউনি দেখে বিরক্ত হয় সৌরিদি। পুরো কথোপকথনটাই বিষাক্ত মনে হতে থাকে ওর। ভাইয়া, তুই ওনাকে কেন এসব কথা বলছিস বলতো? এক কথার আরেক মানে বের করবে উনি। বিভোর দা তোর হাজবেন্ড হয়, দিদি সম্মান কর। যথেষ্ট সম্মান করি আমি ওনাকে। বৌদি, তোমার বরকে বলে দাও বেশি কেয়ার না দিতে, না হলে আমি বলে দিব তোমাদের বিয়ের আগে ভাইয়ার সমস্ত গোপন কথা। গোপন কথা? কি গোপন কথা দিদি? সৌজন্য শুকনো ঢোক দিলে। ওর বোন যে ওকে এভাবে ব্ল্যাকমেল করবে সে ভাবতে পারেনি। তোমরা সবাই একটু চুপ করবে, আমার ড্রাইভ করতে প্রবলেম হচ্ছে। সৌজন্য কথা সবাই চুপ করে যায়। সুরীতি একবার বিপরীত দিকে তাকিয়ে জানালার বাইরে দিয়ে কলকাতা শহরটাকে দেখতে থাকে। সূর্য ডোবার মুহূর্তটা কলকাতা শহরে যেন আরো আরো বেশি সৌন্দর্য এনে দিয়েছে। বিপর তাকিয়ে সৌরীতির দিকে গলার স্বরটা খুব নিম্নে এনে বলে, সন্দীপ স্যার কি তোমার সেই বয়ফ্রেন্ড? সৌরীতি চৌকিতে জানালা থেকে মুখ সরিয়ে বিবরের দিকে তাকায় সৌরীতি। আপনি আজ একটু বেশি কৌতূহল দেখাচ্ছেন মনে হচ্ছে আমার বিষয়। ভবঘুরে যায় বিপুল। নিজের কৌতূহল নিয়ে নিজেই বিরক্ত সে। সরিতি আবার জানালা বাইরে তাকায়। তোমার বিষয়ে সব জানার অধিকার আমার আছে সরিতি। আবারও মাথা ঘোরা সরিতি। সৌজন্য আর বিনিতাকে একবার দেখে নিয়ে বিপুল কাছে খানিকটা এগিয়ে যায় সে। ফুলশয্যার রাতে যে স্বামী তার স্ত্রীর কপাল কাটার কারণ হয়, সে আর যাই হোক স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। বিভোর সৌরিদির কপাল দিকে তাকায়। কপালে ব্যান্ডেজটা খুলে ফেলে খুব গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায় কাঁটাটার দাগটা এখনো আছে। মনে মনে অনুশোচনা হয় বিভোরের। সন্ধ্যায় ডিঅ্যাক্টিভ করা সেই দাগটা পুরোপুরি সৌরিদির ওপর দেখিয়েছে সে। সৌরিদি বিভোরকে চুপ করে থাকতে দেখে তাচ্ছিল্যভাবে হেসে সমস্ত কথা কি হারিয়ে গেল ডক্টর? বিভোর কাঞ্জিলাল। সন্ধ্যা হওয়ার আগেই সবাই পৌঁছে যায় লাহিড়ী বাড়িতে। পুরোহিত ওদের বিয়ে জোর খোলার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। ওরা যেতে পুজো শুরু হয়। পুজো শেষ হতে আড্ডা দেয়, খাওয়া দাওয়া সব মিলে রাত 10টা বেজে যায়। সৌরতী রুমে বিভোর আর সৌরিতি থাকবে।
এই বাড়িতে এক রুমে না থাকলেও এখানে থাকতে বাধ্য হচ্ছে বিবর। সেই নিয়ে অবশ্য খুব বিরক্ত সে। মুখ বেজার করে একটা চেয়ারে বসে আছে বিবর। শরীরী একটা জলের মগ নিয়ে রুমে ঢুকে বিবরকে বিরাজ মুখ করে থাকতে দেখে খুব হাসি পায় তার। কোনোরকম হাসিটা চেপে রেখে জলের মগটা টেবিলে রাখে সে। তারপর বিছানা চাদরটা ভালো করে টান টান করে বালিশটা পজিশন মতো রাখে। এতক্ষণ ধরে শরীরটিকে আর চোখে দেখছে বিবর। এক রুমে থাকতে ইচ্ছে তাদের শরীরী চোখে মুখে কোনো আপত্তির ছাপ না দেখে রাগটা মাথায় চড়ে বসে বিবরের। তার মধ্যে শরীরী একটা কথা আগুনে ঘি ঢালার কাজটা করে দেয়। বিছানায় রেডি আছে, এসে শুয়ে পড়ুন। হাতে থাকা মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে বিবর। শরীরটি কেঁপে উঠে বিবরের শরীরটিকে দেওয়ালের সাথে খুব শক্ত করে চেপে ধরে। শরীরটি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে এক বিছানায় শোয়া খুব ইচ্ছে, তাই না? চলো, তোমাকে আজ দেখাবো কিভাবে বিবর কাঞ্জিলাল কতটা ভয়ঙ্কর একজন মানুষ। আপনি ভুল করছেন ডাক্তারবাবু, আমি এই রুমে ঘুমাবো না। ওই বাড়িতে আপনি আমার জন্য নিজের রুম ছেড়ে অন্য রুমে থাকতেন, আর আমার বাড়িতে আমার রুমটা আমি আপনার স্বস্তির জন্য নির্দ্বিধায় ছেড়ে দিতে পারি। বিবর এক হাতে বাঁধন একটু আলগা হয়। মানে, সবাই ঘুমিয়ে গেলে আমি লুকিয়ে লুকিয়ে গেস্ট রুমে চলে যাব, আবার সকাল হওয়ার আগে ফিরে আসব, কেউ সন্দেহ করবে না। বিবর সুরীতির কথায় অবাক হয়। মেয়েটা যে এমন ভাবতে পারে সেটা কল্পনার বাইরে ছিল বিবরের। কিছুক্ষণ দম মেরে দাঁড়িয়ে থাকে সে। আপনি শুয়ে পড়ুন, দরজা আটকে। আমি ভোরবেলা এসে নক করলে খুলে দিবে। সরিয়ে দিয়ে হ্যান্ডব্যাগ থেকে মোবাইল চার্জারটা এবং হেডফোনটা বার করে বিছানা থেকে মোবাইলটা তুলে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু বাধা পায়। ঘুরে দেখে বিবর ওর হাতটা ধরে রেখেছে। শরীরটি ভুরু কুঁচকে তাকায় বিবরের দিকে। ম্যানেজ করে নিব, অন্য রুমে যেতে হবে না। আপনার ঘুম হবে না আমি এই রুমে থাকলে। একটা রাতের ব্যাপার তো, ম্যানেজ করে নিব। বিছানায় শুয়ে পড়ে। আপনি মাঝে বালিশ দিয়ে দুজন দুপাশে ঘুমাবো। আপনার অস্বস্তি হবে? বিয়ের আগে যখন এটা ভাবিনি, এখনো ভাবতে হবে না। আমি নিজের সীমানাতেই থাকবো। শরীরী বিভোরে থেকে হাতটা ছাড়িয়ে বিছানার এক প্রান্তে গিয়ে বসে। আমাকে বিয়ে করা আপনার খুব আফসোস হচ্ছে, তাই না? আমার ওপর খুব ঘেন্না হচ্ছে, খুন করতে ইচ্ছে করছে আমাকে। এই কথাগুলো দুটো দিন পর জিজ্ঞেস করুন, সেদিন উত্তর দেব। এই 2 দিন কি কিছু বদলাবে ডক্টর কাঞ্জিলাল? হয়তো অনেক কিছু বদলাবে, আর না হয়তো কোনো কিছু বদলাবে না। আপনি এত ভনিতা করে কথা বলছেন কেন ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব, এই ডাক্তার তুমি কোথা থেকে শিখলে শৈলীটি? শুকনো ঢোক গিলে শৈলীটি, তবে বিবরের কথা শুনেও হেয়ালি খুঁজে পায়। এটা তো একটা সাধারণ সম্বোধন। এই নামটা কি কোনো শেখার বিষয়? শৈলীটি এমন সরাসরি উত্তর ভবৃতা বিভোর। এভাবেই কিছু জানা যাবে না, তাই জিজ্ঞেস না করাটাই উত্তম বলে মনে করে বিভোর। রাত হচ্ছে, শুয়ে পড়ে। টং টং দুবার শব্দ করে বেজে ওঠে ড্রয়িং রুমে রাজুকের ঘড়িটা। বাইরে ঘুটঘুটে অন্ধকার, হয়তো আমাবস্যা রাত, তাই কোথাও আলোর ছিটে ফোটা নেই। বিভোরের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো। অচেনা জায়গায় হয়তো ঘুম ধরছে না তার। বিছানায় এপাশ ওপাশ করতে করতে একটা চিন্তা মাথায় এলো। এভাবে নির্ঘুম রাত কাটানো থেকে এই নির্ঘুমে সুযোগ নেওয়া উচিত। শরীরের দিকে তাকাতে পেয়ে গেল তার কাঙ্ক্ষিত জিনিসটি, শরীরটির বাম সাইডে রাখা ওর ব্যক্তিগত মুঠোফোনটি। আস্তে আস্তে হাত এগিয়ে নিয়ে যায় বিভোর সেই দিকে। শরীরটি একবার নড়ে ওঠার হাত সরিয়ে নেয় বিভোর। দ্বিতীয়বারও চেষ্টা ব্যর্থ। আবার হাত দিয়ে গেলে ঘুমের মধ্যে শরীরটি বিভোরের হাতটা আঁকড়ে ধরে অন্যদিকে পাশ ফিরে শোয়। বিভোর বিরক্ত হয়। হাত সরিয়ে নিতে চাইলেও পেরে ওঠে না সে, তাই ওভাবে হাতটা রেখে বিছানায় মাথা এলিয়ে দেয় বিভোর। সকাল 8টায় ঘুম ভাঙে বিভোরের। চোখ দুটো রগড়ে বিছানায় উঠে বসে সে। পাশে তাকিয়ে দেখে শরীরটি নেই। তার মানে শরীরটি আগে উঠে পড়েছে। বিছানায় বসে বসে একটা বড়সড় হাই তোলে বিপদ। সেই সময় শরীরটির ঘরে ঢোকে হাতে কফি ট্রে নিয়ে।
গুড মর্নিং, এই নিন আপনার কফি। আমি ব্রাশ না করে কফি খাই না। আচ্ছা, ঠিক আছে, ব্রাশ করে ফ্রেশ হয়ে আসুন। বাথরুমে ব্রাশ, পেস্ট, তোয়ালে সব রাখা আছে। আমি তো ব্রাশ আনিনি। আপনি আসবেন শুনে বাবা আগে থেকেই আনিয়ে রেখেছিল। আমার সাথে এত বড় অন্যায় করে এখন এসেছে ভালো মানুষই দেখাতে। আমার বাবা সেটা করেছে, তার জন্য একদিন উনি অনুতপ্ত হবেই। মেয়ে বন্ধা বলে এভাবেই জলে ভাসিয়ে দেওয়ার জন্য একদিন উনি আত্মগ্লানিতে ভুগছেন। সেদিন আপনি আপনার প্রতিশোধ পূরণ করতে পারবেন। বিভোর আর কিছু বলল না। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। সরিতি টেবিলে কফি কাপটা রেখে বিছানা গোছাতে থাকে। এমন সময় সৌজন্য রুমে আসে। সরিতি অবাক হয়ে তাকিয়ে সৌজন্যের দিকে। বাবা এলি তাহলে আমার ঘরে? আমি তো ভাবলাম বোনকে বিয়ে দিয়ে পর করে দিয়েছিস একবারে। এত ইমোশনাল ব্ল্যাকমেইল করতে হবে না। যাই গিয়ে আমার জন্য ডিম টোস্ট বানা। অনেক দিন খাইনি তোর হাতে ডিম টোস্ট। কি কপাল আমার! একদিনের জন্য বাপের বাড়ি এসেছি, এখানে এসেও খাটতে হবে আমার। ওই সব বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিরে? এটা তো তোর বাড়ি, তাহলে বাড়ি আগে। বাপেরটা জুসছিস কেন? নিজের বাড়িতে রাজধানী। এমা না না, আগের মতো চাকরানি হয়ে থাকবে। দাঁড়া ভাইয়া, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শুধু আমার সাথে ইয়ার্কি মারা বের করছি আমি। সৌজন্য সুযোগ বুঝে রুম থেকে বেরিয়ে যায়। সৌরদীপ সৌজন্য পিছন পিছন দৌড়ায়। বিভোর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কাউকে দেখতে পায় না, তাই বিছানায় বসে টেবিলে রাখা কফি খেতে শুরু করে। এভাবে সত্য দিয়ে জামাইয়ের সাথে রীতির বিয়ে দেওয়া তোমার ঠিক হয়নি। স্ত্রী সমুলতা কথা চায়ের কাপেটা মুখ থেকে নামায় সুবাস। লাহিড়ী চোখ বুজে একটা লম্বা নিঃশ্বাস ফেলে তিনি। আমার আর কিচ্ছু করার ছিল না লতা। 6 মাস আগে রীতি পেটে যন্ত্রণা হতো বলে যখন চেক আপ করতে গিয়ে জানতে পারি মেয়েটা ইউটেরাস খুব উইক। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট ফলে ওর ইউটেরাসের প্রায় ব্লিডিং হয়ে যায়। ফলে ও ভবিষ্যতে কোনোদিনও সন্তান ধারণ করতে পারবে না। এটা শোনার পর আমি দিশেহারা হয়ে পড়ে গিয়েছিলাম। মেয়েটাকে কোনোদিনও জানতে দেইনি এই কথা। শুধুমাত্র কষ্ট বলে, তাহলে তুমি জামাইকে কেন জোর করে রীতিকে বিয়ে করার জন্য? আমি জানতে পেরেছিলাম রীতি বিভোরকে ভালোবাসে, তাই ওর মুখে হাসি রাখার জন্য আমি এটা করেছিলাম। কিন্তু জামাই তো রীতিকে ভালোবাসে না। আমাদের মেয়েটা যে হীরের টুকরো একটা মেয়ে। বিভোর যেদিন বুঝতে পারবে আমাদের রীতিকে, সেই দিন ও কিছুতেই মেয়েটাকে না ভালোবেসে থাকতে পারবে না। রীতি জানে জামাই নিজের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু সেই দিনও জানতে পারবে আমার এত বড় একটা সত্যি ও থেকে লুকিয়েছি। সেদিন তো আমাদের ভুল বুঝবে সুভা। দিদি অবুঝ না, ওকে বুঝিয়ে বলে নিশ্চয় বুঝবে ও সবটা। তবে ও যে মা হতে পারবে না এই কথাটা ওর যেদিন জানতে পারবে, ওর ভিতর থেকে একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে সুবি, জামাই যদি ওকে সামলাতে না পারে, মেয়েটা নিজেকে শেষ করে দিতে পারে। চিন্তা করো না লতা, বিভোর ঠিক রীতিকে সামলে নেবে। দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে আঁকড়ে ওঠে বিভোর। কারো ঘরে আড়ি পাতা বিভোর স্বভাব বিরুদ্ধে, তবুও রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে যাওয়ার সময় শাশুড়ি প্রথম কথাটা শুনে থমকে দাঁড়ায় বিভোর। কৌতূহলটা দমিয়ে রাখতে না পেরে শ্বশুর শাশুড়ি পুরো কথোপকথন দরজার বাইরে দাঁড়িয়ে শুনে ফেলে বিভোর। পা দুটো থমকে গেছে বিভোরের। ও 3টে শত আজ জানতে পেরেছে। তার মানে সুরীতি ঠিক ছিল। ও জানতো না যে ও কোনোদিন মা হতে পারবে না। আর ও বাবা আমাকে সত্য দিয়ে বিয়েতে রাজি করিয়েছিল। তবে এটা কি শুনলাম, সুরীতি নাকি আমাকে আগে থেকেই ভালোবাসতো?